আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর ইউনূস এবং জো বাইডেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। এরপর জানিয়ে দিব, ৭ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে ইউনানি মেডিকেল শিক্ষার্থীরা। ৭ দফা দাবিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সরকারি, ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্নরা। তারা জানান, কলেজ প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও এখন পর্যন্ত নিজস্ব কাউন্সিল গঠন হয়নি। এদিকে বাস টার্মিনালে নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ, আহত ১২। জানিয়ে দিব, কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিলেন। আন্দোলন চলাকালে কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিলেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদির। আজ নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে এক পোস্টে সব তথ্য জানিয়েছেন তিনি। এদিকে ছাত্রলীগের ২ দফা দাবি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এই দাবি জানানো হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঝাঁকে ঝাঁকে রকেট ছুটেছে হিজবুল্লাহ, প্রাণে বাঁচতে পালিয়েছে লাখ লাখ ইসরায়েলি। লেবাননের বৈরুতের শহরতলিতে ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি এই হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ ৩৭ জন নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর মুহুর্মুহুর এই রকেট হামলায় ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটির আশপাশ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছে। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল এবং সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর ইউনূস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয়ের সূত্র থেকে সব তথ্য জানা গেছে। আগামী ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও অংশ নেবেন। জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সাবেক প্রধানমন্ত্রী সহ বর্তমান সবাইকে স্বাগত জানাবে। এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট। প্রসঙ্গত, গত ২৭শে সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্র থেকে জানিয়েছে। এদিন রাতে ফ্লাইটে ডক্টর ইউনূস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। ৭ দফা দাবিতে শাটডাউন কর্মসূচি ইউনানি মেডিকেল শিক্ষার্থীরা। ৭ দফা দাবিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্নরা। তারা জানায়, কলেজের প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও এখন পর্যন্ত নিজস্ব কাউন্সিল গঠন করা হয়নি। পিএসসির মাধ্যমে নিয়োগ না থাকায় বিসিএসে ক্যাডারভুক্ত না হওয়া পোস্ট
গ্রাজুয়েট সুযোগ না থাকা, হাসপাতালের মান উন্নয়ন সহ নানা সমস্যায় জর্জরিত সম্ভাবনাময় এই সেক্টর এবং সমস্যাগুলো নিরসনে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা গত 14 সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা এবং হাসপাতাল সহ পুরো ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দেয় এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলে জানান তারা। ইন্টার্নরা জানান, বাংলাদেশে একমাত্র ন্যাচারাল চিকিৎসা হাসপাতাল এটি। এখানে হিজামা, পাংচার, আকুপ্রেশার এবং পঞ্চকর্ম সহ আরও 25টি থেরাপি প্রদান করা হয়। হাসপাতাল বন্ধ থাকায় রোগীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী এবং ইন্টার্নদের 7 দফা দাবি হল বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন প্রণয়ন এবং কাউন্সিল গঠন, দ্রুত সময়ে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের সরকারি চাকরি নিয়োগ বিধি প্রণয়ন এবং পিএসসির ক্যাডারভুক্ত করণের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রদান, ইউনানি এবং আয়ুর্বেদিক বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণা ব্যবস্থাকরণ, স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজ ও অযোগ্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের স্থায়ীভাবে বহিষ্কার, ইউনানি আয়ুর্বেদিক শিক্ষা ব্যবস্থার সার্বিক মনোন্নয়ন, ইন্টার্নদের মাসিক ভাতা বৃদ্ধিকরণ, সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রয়োজনীয় সংস্কারকরণ। বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 12। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রোববার 22 সেপ্টেম্বর বিকেলে এই সংঘর্ষ হয়। জানা গেছে, রোববার দুপুরে বাস টার্মিনাল যান 4 দলীয় জোট সরকারের আমলে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের ভাই মাহবুবুল্লাহ তপন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকাত হোসেন রানার নেতৃত্বে একটি গ্রুপ তারা যাত্রীবাহী বন্ধন বাস কাউন্টার দখলে নেয়। এই খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান হত্যা মামলার কারাগারে থাকা জাকির খানের গ্রুপের লোকজন বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধা পাল্টা ধা এবং দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সংঘর্ষে 12 জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস মালিকদের দাবি, নিয়ম মেনে আমরা বাস মালিকেরা ব্যবসা করছি। এখন ক্ষমতা বদল হয়, রাজনৈতিক নেতারা পরিবহন ব্যবসা দখল করতে আসছে, আমরা নিরাপদে ব্যবসা করতে চাই। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে। এ বিষয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ওসি। কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল। আন্দোলনে কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদির। রোববার 22 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এসব দাবি করেছেন তিনি। কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলেও আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় 9 দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু 16 তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ 6 জন যখন শহীদ হয়, ওই দিন রাত 12টায় সামনের সারির সমন্বয়করা মিলে আমরা একটা অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথম এজেন্ডাই ছিল আজকে যে 6 জন শহীদ হলো, এই 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখনই সবাই হৈ হৈ করে বলে ওঠে, 6টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয় এবং আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সহ আরও কিছু দাবির আওয়াজ আসে। বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লকেট থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকার নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার ধার ধারে নাই সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপ দেখে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, 6 জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বারবার মতোই প্রত্যাখ্যান করে আসছিলাম। যদিও ভিতরে বাহিরে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করি নাই, ক্লিয়ার করার সুযোগও পাই নাই। বুধবার গাইবানা জানা যায় ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়। আমি সহ কয়েকজন আহত হই। হান্নান মাসউদ গুলিবিদ্ধ হয়। তখন থেকে আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলী
অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই। যদিও সরকার সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে সে দাবিগুলো ফাইনাল করব সে সময় পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি শাটডাউন দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম। এ সময় কিছু সমন্বয়ক সরকারের সঙ্গে কাজ করতে চেয়েছিল, কিন্তু আমাদের চাপাচাপিতে তারা যেতে পারেনি। প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম, ফোন অন করে সাংবাদিকদের সঙ্গে 2 থেকে 3 ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম। সিনিয়ররা গুম অবস্থায় ছিল, ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না। বাকিদের সঙ্গেও এভাবেই চলতে থাকলো। আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। গ্রেপ্তার আতঙ্ক, এরপর বাসায় থাকতে হতো। শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না। কোনো রাত মসজিদে কাটিয়েছি, কোনো রাত অন্যের বাড়িতে কাটিয়েছি, কোনো রাত অর্ধেকটা পর্যন্ত বাহিরে বনে জঙ্গলে বসে থেকেছি। এই তো ঐতিহাসিক 9 দফা, আমাদের 9 দফা এবং ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ।